হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল তীর্থের কাকের মতো সবাই আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে তাকিয়েছিলাম। আপনারা ভাবতে পারবেন না, গতকাল যখন 4:30টার সময় বিদ্যালয় থেকে বেরিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি, প্রায় 20 জনের উপরে আমার যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, ইমেল বলুন বা ফেসবুক বলুন বা আর যে সমস্ত আছে, সেখানে প্রায় 20 জনের উপরে সেই মুহূর্তে কমেন্ট করছেন ডি মামলা কী হলো, ডি মামলার ফল কী হলো, ডি মামলার রেজাল্ট কী হলো। এবং তাদের বেশিরভাগই বয়স্করা, যারা কিনা পেনশন হোল্ডার্স। অর্থাৎ এই ডিএ মামলার সঙ্গে যুক্ত পেনশন হোল্ডার্স এমন আছেন যাদের একটা টাকা বাড়লে ওনাদের জীবনে আশীর্বাদের ধারা নেমে আসবে, এরকম ব্যক্তিরাও আছেন। তো সেই সমস্ত ব্যক্তিরা, যেহেতু আমি ইউটিউব ভিডিও করি, ওনারাদের জানার খুব ইচ্ছে হয়েছে যে কী ব্যাপার ইউটিউবে, মানে এই ইউটিউব যে প্ল্যাটফর্মে ডি মামলার পরবর্তী আপডেট কী। এবার স্বাভাবিক আমাদের তো 4:30টার সময় বিদ্যালয় থেকে বেরিয়ে বাড়িতে আসতে হবে, একটু ফ্রেশ হয়ে তারপরে তো ভিডিও করতে হয়। তারপরে আমি ভিডিও প্রকাশ করেছি। তো ঘটনাটা আমি মোটামুটি খানিকটা গতকাল বলেছিলাম যে তার মূল ব্যাপারটা কী, কিন্তু আজকে আমি বলছি যে এই শুনানি হলো না কেন। যেটুকু জানতে পারছি সেখানে দুটি ব্যাপার আছে। একটি হচ্ছে, যখনই কোনো কোর্টে, যখনই কোনো এজলাসে মামলা হয়, তার একজন থাকে এক্সিস্টিং বা সাবস্টান্সিয়েট জাজ, একজন থাকেন অ্যাসোসিয়েট জাজ। যেমন কোনো একটি মামলার রামবাবু ছিলেন আগে, শ্যামবাবু এসে যুক্ত হলেন ওই মামলার সঙ্গে, রামবাবুকে বলা হবে এক্সিস্টিং বা সাবস্টান্সিয়েট জাজ, আর শ্যামবাবু যিনি যুক্ত হলেন তার নাম হবে অ্যাসোসিয়েট জাজ। আবার কিছুদিন পরে রামবাবু ওই কোর্ট এজলাস থেকে অন্য এজলাসে চলে গেলেন, শ্যামবাবু থাকলেন, তার সঙ্গে মধুবাবু এলেন, তখন শ্যামবাবু হয়ে যাবেন এক্সিস্টিং বা সাবস্টান্সিয়েট, আর মধুবাবু বা যিনি এলেন নতুন, তিনি হয়ে যাবেন অ্যাসোসিয়েট। এটা হচ্ছে আইনের ভাষা। এবার যখনই আমাদের এই ডিএ মামলার সঙ্গে নতুন দুজন যুক্ত হয়েছিলেন, আগে ছিলেন জাস্টিস সঞ্জয় কারোল, তার সঙ্গে যুক্ত হয়েছিলেন জাস্টিস বিক্রম নাথ এবং জাস্টিস সন্দীপ মেহতা, তখনই আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে আইনের ভাষাতে যখনই কোনো কোর্টে বা যখনই কোনো এজলাসে কোনো নতুন জাজ স্থলাভিষিক্ত হয় বা যুক্ত হয় বা মার্জ করা হয়, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে সিজিআই রোস্টার, কোন এজলাসে কোন জাস্টিস যাবেন, কোন জাজ যাবেন, কোন এজলাস থেকে কোন জাজকে তুলে নিয়ে আসা হবে, কোন জাজকে তুলে নিয়ে এসে আবার কোন এজলাসে পাঠানো হবে, এটা সম্পূর্ণ নির্ভর করেন যেমন বিদ্যালয়ের হেডমাস্টার যে কোন ক্লাসে কোন স্যারকে পাঠানো হবে, ঠিক একই রকমভাবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে তার ডিউটি রোস্টার হচ্ছে সিজিআই। মানে হাইকোর্টের ক্ষেত্রে চিফ জাস্টিস আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো সেই মতো জাস্টিস সঞ্জয় কারোল গতকাল 5 নম্বর এজলাসে যখন ডি মামলা শুনানি চলছিল, মানে মাফ করবেন, যখন 5 নম্বর এজলাসে বিভিন্ন মামলার চলছিল, তখন আগে হচ্ছে কোনো মামলাকে মেনশানিং করতে হয়, রিচ করাতে হয়, তারপর তার মোশন হিয়ারিং হয় বা কোনো পার্ট হার হিয়ারিং হয় বা কোনো এমার্জেন্সি হিয়ারিং হয়। কারণ আমরা জানি যে আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার হিসাবে কিন্তু অনেক কিছু জিনিস নির্ভর করে, যেখানে প্রি লাঞ্চ সেশন একটা কাজ হয়, পোস্ট লাঞ্চ সেশন একটা কাজ হয়। কিন্তু গতকাল যেহেতু 5 নম্বর এজলাসে জাস্টিস সঞ্জয় কারোল ছিলেন না, তার কারণ হিসেবে অ্যাসোসিয়েট জাজ যিনারা ছিলেন জাস্টিস বিক্রম নাথ এবং জাস্টিস সন্দীপ মেহতা, এনারা কিন্তু এই মামলাটা যে কোনো কারণেই হোক শুনতে চাননি। তো এইটা হচ্ছে মূল দুটো কারণ। একটা হচ্ছে যখনই কোনো সাবস্টান্সিয়েট বা এক্সিস্টিং জাজ থাকবে না, তখন আজ যেনারা আছেন অ্যাসোসিয়েট জাজ, তেনাদের মনে হতে পারে যে ভাই আমরা তো এটাকে স্টাডি করিনি,
যেমন এর আগে আমরা দেখেছিলাম যে এর সঙ্গে তো আমরা যুক্ত ছিলাম না। আমাদেরকে যখনই কোনো বিচার করতে যাব, আমাদেরকে প্রথম আগে এই মামলা সম্বন্ধে একটু হোমটা, যাকে আমরা সহজ ইংরেজিতে বলতে পারি হোম টাস্ক, যে আমি আগামীকাল ক্লাস 10-এ পড়াবো, কিংবা 11-এ পড়াবো, কিংবা 12-এ পড়াবো, কিংবা কলেজে পড়াবো, তাহলে আগে থেকে আমাকে একটু হোমওয়ার্ক করে আসতে হবে, লেসন প্ল্যান করে আসতে হবে, মডেল বানাতে হবে যে আমি কীভাবে কালকে গিয়ে ক্লাসে বা কলেজে মানে স্কুল ক্লাসরুমে কিংবা কলেজ ক্লাসরুমে কীভাবে আমি টিচিং দেবো বা কীভাবে আমার ইনস্ট্রাকশানটা লিড করব। একই রকমভাবে এখানেও যেহেতু জাস্টিস সঞ্জয় কারোল এর সঙ্গে প্রথম থেকে যুক্ত ছিলেন, তিনি ছিলেন সাবস্টেন্সিয়েট, আর যিনারা পরে যুক্ত হলেন জাস্টিস বিক্রমনাথ এবং জাস্টিস সন্দীপ মেহতা, এনাদের হয়তো মনে হয়েছে যে এই মামলার সঙ্গে তো আমরা যুক্ত নই, এই মামলাটা আগে কেস স্টাডি করার প্রয়োজন আছে, সেই হিসাবে ওনারা শুনতে চাননি। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার যেটা বলা হচ্ছে যে কোনো একটা অজানা কারণে, যে কারণটা আমরা এখন জানতে পারিনি, জানার চেষ্টা করছি, কারণ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সব কিছু জানা যায় না। গতকাল যেনারা সুপ্রিম কোর্টে ছিলেন, আমাদের সহকর্মী বলুন বা গতকাল যে সমস্ত অ্যাডভোকেট ছিলেন, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে সেখানে হরিশ সালভে, জাস্টিস মানে সিনিয়র অ্যাডভোকেট সালভে সাহেব ছিলেন, এবং সংগ্রাম যৌথ মঞ্চের তরফ থেকে বাঘা বাঘা তাবর তাবর সিনিয়র অ্যাডভোকেটস ছিলেন। কি বললাম, সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সমস্ত ভারতবর্ষের বাঘা বাঘা যারা সিনিয়র অ্যাডভোকেটস, তাদের মধ্যে একজন হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে, তিনি ছিলেন। কিন্তু যদি মামলা রিচ না হয়, যদি মামলাকে মেনশানিং করে উপর দিকে না নিয়ে আসা হয়, যদিও কিন্তু আমরা জানি এটা ছিল টপ অফ দি বেঞ্চ, এরকম একটা কী বলবো টোকেন ওয়ার ছিল, টোকেন সেন্টেন্স ছিল যে টপ অফ দি বেঞ্চে একটা শুনানি হবে, কিন্তু জাস্টিস সঞ্জয় কারোল না থাকার কারণে এটা শুনানি হলো না। আশা করা যাচ্ছে আগামী 29শে এপ্রিল 2025 এই মামলাটার, যদিও এখনও কজ লিস্ট প্রকাশিত হয়নি, কেস স্ট্যাটাস প্রকাশিত হয়নি, কিন্তু তবুও আমরা আশাবাদী যে 16 বার এই মামলাটার শুনানি হয়নি, 17 বারের সময়ও হলো না। দেখা যাক আগামীকাল মানে আগামী 29শে এপ্রিল 2025 এই মামলার মোশন হিয়ারিং হয়ে এটা হয় কি না। তবে আমরা এটা 100% আশাবাদী যে এই মামলার যে মেরিট লিস্ট, সেখানে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ তারাই শেষ হাসি হাসবে, এটা কিন্তু নিঃসন্দেহে আমরা বলতে পারি। এই নিয়ে কোনো দ্বিধা, কোনো সন্দেহের অবকাশ নেই বলে আমাদের বিশ্বাস। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস, এবং দয়া করে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাভ এ গুড ডে।